নমস্কার, কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা ছোট্ট একটা গল্প, উৎসর্গ। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। শ্রীধরবাবুর ধারণা, লেখাপড়ার একচেটিয়া অধিকার কেবলমাত্র ছেলেদেরই আছে। এই পাটে মেয়েদের কোনো অধিকার থাকতে পারে না। তাই অল্প বয়সে শ্রীধরবাবু সুজাতার বিয়ে দিয়ে দেন। সুনন্দবাবু শ্রীধরবাবুর বাড়ির কাছেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সুনন্দবাবুর অফিস ডিউটি বলতে শিফটিং ডিউটি, অর্থাৎ মর্নিং এবং নাইট। সুনন্দবাবুর নিজের পৈতৃক বাড়ি ছিল গ্রামের ভিতরে। অনেকটা হেঁটে তারপর বাস ধরে তবে ডিউটি যাওয়া। সুজাতা একদিন শ্রীধরবাবুকে বলেন, বাবা, তোমার তো অনেক জমি, কিছু কিছু তো বাস রাস্তা লাগোয়াও রয়েছে। আমাকে যদি কিছুটা জমি দাও তাহলে সুনন্দ বাড়ি করে নেবে। তাতে অন্তত সুনন্দের আসা যাওয়ার সুবিধে হবে। শ্রীধরবাবু অনেক চিন্তাভাবনা করবার পর সুজাতাকে বলেন, ঠিক আছে, এখন মেয়েরাও তো সম্পত্তির ভাগ পায়। বাস রাস্তার কাছাকাছি 10 কাঠা জমি আমি তোর নামে লিখে দেব। জমি সুজাতার নামে রেজিস্ট্রি হলো। বছরখানেকের মধ্যে মোটামুটি কোনো রকম থাকার মতো একটা বাড়ি করে 4 সন্তান সহ স্বামীকে নিয়ে সুজাতা শ্রীধরবাবুদের পাড়ায় পাকাপাকিভাবে চলে আসেন। প্রথম সন্তান সুদীপার পরে সৌভিক, তারপর মণিদীপা এবং ছোট হলো অভিক। সকলে লেখাপড়াতে খুব ভালো। সুজাতা নিজে বেশি দূর লেখাপড়া করতে পারেননি, তাই একটা আক্ষেপ আছে। পাছে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে মিশে পড়াশোনার ক্ষতি হতে পারে, সুজাতা এই ভেবে পাড়ায় খুব একটা মেলামেশা করতে দিতে পছন্দ করেন না। সুজাতার দাদা এবং ভাইয়েরা পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং ভালো চাকরিও করতেন। এটা নিয়েও নিজের মধ্যে একটা সুপ্ত অহংকার ছিল। বছর 5 মধ্যে সুনন্দবাবু একতলা ছাদ দেওয়া একটা পাকা বাড়ি বানান। আনন্দের সঙ্গে গৃহপ্রবেশ হলো। ঢালাও বারান্দা সহ 2 কামরা, শোবার ঘর, সিঁড়িঘর এবং স্নানের ঘর। 2 কামরা ঘরের দরজা মুখোমুখি। মাঝখানে করিডর দিয়ে দক্ষিণ দিকের বারান্দায় যেতে হয়। উত্তর দিকে সিঁড়িঘর এবং স্নানের ঘর। রান্না করা হতো পুরনো ঘরটিতে। সিঁড়িঘরটি ছিল হল ঘর। সিঁড়ির তলা দিয়ে স্নানের ঘরে যাওয়ার পজিশন। 4 ভাই বোন সকাল সন্ধে লেখাপড়া করত ওই সিঁড়ির হলঘরটিতে। সন্ধেবেলায় পড়বার সময় ওদের একবার হলেও চোখ আটকাতো ওপরের ওই সিঁড়ির দিকে। চিলেকোঠার দরজা বলতে দরজা নয়, কয়েকটা কাঠের টুকরো দিয়ে বানানো গেট মতো, সেটা আটকানো থাকতো দড়ি দিয়ে। সুজাতা প্রায় সুনন্দবাবুকে বলতেন, চিলেকোঠার দরজা বসাচ্ছ না? বাচ্চারা পড়বার সময় রীতিমতো ভয় পায়। সুনন্দবাবু হেসে উড়িয়ে দিতেন, বলতেন, যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে কারুর বাবার সাধ্য নেই আমার বাড়িতে চুরি করতে আসে। সুনন্দবাবুর ধারণা ছিল, শ্বশুরবাড়ির পাড়ায় বাড়ি করেছি, বিপদ আপদ আর কি হবে। এছাড়া এত উঁচু ছাদ। স্কুলে সেক্রেটারি নির্বাচনের জন্য অভিভাবকদের ভোট দিতে হয়। ছেলে মেয়েদের স্কুলে সেই গুরুত্বপূর্ণ ভোটটি সুনন্দবাবুর দেয়া হয়ে ওঠেনি, কারণ অফিসে ওই দিন কাজের খুব চাপ ছিল। স্কুলের সেক্রেটারি নির্বাচনের ভোট মানে একরকম ক্ষমতা দখলের লড়াই। যে পার্টি খুব ক্ষমতাবান ছিল সেই পার্টি একটি মাত্র ভোটে হেরে যায়। পার্টির সদস্যরা হিসেব করে এবং খোঁজ নিয়ে বুঝতে পারেন যে সুনন্দবাবু না দেওয়া একটি ভোটের জন্য ওনাদের হারতে হয়েছে। কিন্তু মুখে কিছু প্রচার না করে ওনারা সুনন্দবাবুকে উল্টো চাপ দিতে থাকেন।
গ্রামের বার্ষিক পুজোর চাঁদা নিয়ে ইচ্ছাকৃতভাবে সুনন্দবাবুকে রাজনীতির কথা না তুলে অতিরিক্ত চাঁদা ডিমান্ড করেন। এছাড়াও অন্যান্য ব্যাপারে খরচের জন্য আরও অতিরিক্ত টাকাও ওনারা চেয়ে বসেন। সুনন্দবাবু ঠান্ডা মাথায় এড়িয়ে সমঝোতার পথে যাওয়ার চেষ্টা করলেও সুজাতা কিন্তু রাজি হয় না। চিৎকার চেঁচামেচি করে ওনাদের সঙ্গে একটা বিতর্কের সৃষ্টি করে। এইভাবে ওনাদের অসম্মান করবার জন্য ওনাদের আত্মসম্মানে লাগে। তখনকার মতো চলে গেলেও মনে মনে ছক কষেন কী করে সুজাতাকে জব্দ করা যায়। একবার নিজের প্রয়োজনে সুনন্দবাবুকে কলকাতায় যেতে হয়। কাজ মিটে যাওয়ার পর উনি প্রচুর জামা কাপড় কেনাকাটা করেন। ছেলে মেয়েদের ড্রেস, সুজাতার জন্য শাড়ি এবং নিজের জন্য বেশ কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসেন। ওই রাত্রে 4 ভাই বোন সকলে সুনন্দবাবুর পৈতৃক বাড়িতে গিয়েছে। মাঝে মধ্যে সুজাতার এক ভাই রাত্রে সুজাতাদের বাড়িতে ঘুমোতে আসতেন। সমীর ঠিক ওই দিন রাত্রেও ঘুমোতে আসেন। উনি সিঁড়ির হলঘরটিতে ঘুমোন। ছেলেমেয়েরা সুনন্দবাবুর পৈতৃক বাড়িতে গেলেও সুনন্দবাবুর মা কিন্তু ওনার বোনের বাড়ির থেকে সোজা ওই দিন ছেলের বাড়িতে আসেন। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুজাতা এবং সুনন্দবাবু নিজেদের শোবার ঘরে চলে যান। চারুবালা দেবী ছেলের ঘরের উল্টো দিকের ঘর অর্থাৎ মুখোমুখি শোবার ঘরের অপরটিতে ঘুমোতে যান। সুনন্দবাবু একটা প্যাকেট বের করছেন। সুজাতা অবাক হয়ে বলেন, এত কেনাকাটা করেছো? সুনন্দবাবু হাসতে হাসতে বলেন, আরে আগে দেখোই না শাড়িগুলো। সুজাতা তাচ্ছিল্য সুরে বলেন, এই বয়সে এত লাল শাড়ি পরবো? সুনন্দবাবু এক করে টি শার্ট গায়ে দিচ্ছেন আর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখিয়ে সুজাতাকে বলছেন, দেখো তো কেমন লাগছে আমাকে। সুনন্দবাবু দেখতে খুব সুপুরুষ, যেমনি লম্বা তেমনি সুঠাম চেহারা। সুজাতা এক দৃষ্টিতে সুনন্দবাবুর দিকে তাকিয়ে হাসি মুখে বলেন, তোমাকে দেখতে তো রাজপুত্রের মতো, তোমাকে সব পোশাকেই দারুণ লাগে। শোবার ঘরের জানলায় সব নেট লাগানো বলে জানলাগুলো সব খোলাই ছিল। যারা উদ্দেশ্য নিয়ে এসেছে তারা কিন্তু উকি দিয়ে সবটাই নিরীক্ষণ করছেন। কিন্তু সুজাতা এবং সুনন্দবাবু ঘূর্ণাক্ষরেও তাদের দুরভিসন্ধিটা বুঝতে পারেননি। রাত 12টা সুজাতা এবং সুনন্দবাবু ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে সুনন্দবাবুর ঘুমের ঘোরে বুঝতে পারেন ওনাদের সবার ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সুনন্দবাবু জিজ্ঞেস করেন, কে? দরজার বাইরে আওয়াজ আসে, আমি সমীর। আমার খুব শরীর খারাপ লাগছে জামাইবাবু, একটু ওঠো। চারুবালা দেবী কিন্তু জেগেই ছিলেন। দুষ্কৃতীদের ফিসফিসানি চারুবালা দেবীর কানে আসে। দুষ্কৃতীদের সঙ্গে যখন সমীরের কথাবার্তা হচ্ছে তখন উনি বুঝতে পারেন যে বাইরে কোনো বিপদ ঘটেছে। চারুবালা দেবী ডাকাত পড়েছে ভেবে সতর্কতার সঙ্গে খাট থেকে নেমে সন্তর্পণে নিজের ঘরের দরজাতে খিল তুলে দেন। সুনন্দবাবু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দরজাটা খুলতে আসেন। এসে দরজার যে চাপ একজনের নয় সেটা উনি বুঝতে পারেন। দরজার বাইরের চাপ অনেক জনের। এর মধ্যে দুষ্কৃতীরা পিছনের দেওয়াল এবং দরজার সাপোর্ট পাচ্ছে। সুনন্দবাবু আন্দাজে বোঝার সঙ্গে সঙ্গে কিছুটা খোলা দরজা বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। দরজা খোলা এবং বন্ধের ঠেলাঠেলিতে একসময় দরজা প্রায় বন্ধের মুখে। কিন্তু 3-4 ইঞ্চির ফাঁক থেকে দুষ্কৃতীরা প্রায় 2-2.5 ফুটের ইস্পাতের ফলা দরজার ফাঁকে গলিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যায়। ফলাটা নির্মমভাবে সুনন্দবাবুর পেটে লাগে। শরীর থেকে ভুঁড়ি আগে ছিটকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে উনি মেঝেতে পড়ে যান। দুষ্কৃতীরা হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। অনুমান করে সুনন্দবাবু মারা গেছেন।
একজন লাথি মেরে ওনার শরীরটাকে খাটের তলার দিকে গড়িয়ে দেন। কিন্তু সুনন্দবাবুর জ্ঞান থাকায় উনি নিজেকে নিরাপদ যুক্ত করতে ইচ্ছাকৃতভাবে খাটের তলায় আরও ভিতরে দেওয়ালের দিকে সরে যান। সুজাতা আচমকাভাবে ঘুম থেকে উঠে হকচকিয়ে যান। ঘরের মধ্যে এরা কারা বুঝতে একটুও দেরি হলো না। স্বাভাবিক মাথায় আসে ডাকাতের দল। সুজাতা কাকুতি মিনতি করতে থাকেন এবং ভাবেন সুনন্দ কোথায়। দুষ্কৃতীরা আলমারির চাবি খুলতে বলে। নতুন যতগুলো শাড়ি ও পোশাক সবই নিল, সঙ্গে কিছু গয়নাও নিয়ে গেল। দুষ্কৃতীদের আসল উদ্দেশ্য সফল হলো এবং ওদের মানসিকতায় সুজাতাকে জব্দ করে দিয়ে গেল, কিন্তু বুঝিয়ে দিয়ে গেল ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দল হানা দিয়েছিল। কিছুক্ষণ পর খাটের তলা থেকে ক্ষীণ স্বরে সুনন্দবাবু বললেন, সমীর, ওরা চলে গেছে? সমীর উত্তর দেন, হ্যাঁ জামাইবাবু। এবার থানায় খবর দাও আর আমাকে হাসপাতালে নিয়ে চলো। সমীর এবং সুজাতা চিৎকার করবার পর পাড়া প্রতিবেশীরা সকলে জড়ো হয়ে যায়। খবর পেয়ে সুজাতা দাদারাও চলে আসেন। সুনন্দবাবুকে নিয়ে হাসপাতালে যান এবং থানাতে খবর দেওয়া হয়। থানা থেকে একটি মোটামুটি তদন্ত করে চলে যান। বোঝালেন একটা সাধারণ ডাকাতির ঘটনা। কয়েকদিনের মধ্যে সুনন্দবাবুর অবস্থার অবনতি হয়। কলকাতার নামকরা হাসপাতালে ভর্তি করা হলো। 1.5 থেকে 2 মাস বেঁচে থাকার পর ভুল একটা অপারেশনের কারণে সুনন্দবাবুর মৃত্যু হয়। হাসপাতালে সুনন্দবাবু ভর্তি থাকাকালীন সুজাতার দাদারা পুরো বাড়িটা দামি মজবুত গ্রিল এবং কলাপসেবল গেট দিয়ে ঘিরে দেন। বাড়িটা গ্রিলের নিরাপত্তায় মোড়া হলো বটে, কিন্তু সুনন্দবাবুর বাড়ির পরিবর্তিত চেহারাটা আর দেখার সুযোগ হলো না। সুনন্দবাবুর কলকাতায় মৃত্যু হলেও দেহ কিন্তু নিয়ে এসে দাহ করা হয় সুনন্দবাবুর সাধের বসতবাড়ির পুকুর পাড়ে। স্বামীর চিতায় তার 8ম শ্রেণীতে পড়া নাবালক সন্তান বাবার মুখাগ্নি করতে ব্যস্ত। সুজাতা স্বামীর জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার নাবালক সন্তানদের মানুষ করবার দায়িত্ব কে নেবে? একটাই প্রতিজ্ঞা করলেন, যারা তোমার এইভাবে প্রাণ কেড়ে নিল তাদের তো আমি শাস্তি দিতে পারবো না, সেটা কিন্তু আমার ক্ষমতার বাইরে। তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমার 4টে সন্তানকে আমি মানুষ করতে পারি। সুনন্দবাবুর পারলৌকিক ক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলো। গ্রামের অনেকে, অর্থাৎ যারা বরের ঘরের পিসি এবং কনের ঘরের মাসি, তারাই উপযাচক হয়ে সুজাতার মনে একটা ভীতির সঞ্চারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। সুজাতাকে নানাভাবে বোঝাতে লাগলো, অতৃপ্ত আত্মা মানুষের অনেক ক্ষতি করে। পরোক্ষভাবে বোঝাতে চাইছে, সুতরাং তুমি তোমার নাবালক সন্তানদের নিয়ে এ বাড়ি ছেড়ে শ্বশুরের ভিটেতে চলে যাও। কিন্তু সুজাতার অদ্ভুত জেদ। দাঁতে দাঁত চেপে বুকে সাহস রেখে বাড়ি ছেড়ে বিন্দুমাত্র নড়লেন না, বরং 4 সন্তানকে লেখাপড়া শিখিয়ে নিজের জেদ বজায় রাখলেন। সুদীপা, সৌভিক, মণিদীপা এবং অভিক ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও আজ তারা প্রতিষ্ঠিত। পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যে আজ তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেঁচে আছে। হাজার দুঃখের মধ্যে 4 সন্তানকে প্রতিষ্ঠিত করে সুজাতা সফল। দেওয়ালে টাঙানো সুনন্দর ছবির দিকে তাকিয়ে সুজাতা দাঁড়িয়ে আছে। নিজের মনে বলছেন, তোমার আশীর্বাদ আজ আমার অনুপ্রেরণার পাথেয়। যখনই আমি হোঁচট খেয়েছি তখন তোমার অদৃশ্য 2টো হাত দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করেছো। তারপর বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবছেন, আমি আজ পেরেছি এবং চোখের সামনে দুষ্কৃতীদেরও দেখিয়েছি। ভরা থা ভরা থা স্মৃতি
বিদায়ে পাত্রখানি ভরা থা মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি ভরা থা